বাংলাদেশের একটা জিনিস দেখলে আমার খুব দুঃখ লাগে। আমাদের দেশে চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ সীমিত। একজন যুবক বছরের পর বছর পড়াশোনা করে তারপর একটা চাকরির জন্য 10 জায়গায় ঘুরে, শেষ পর্যন্ত যখন কিছুই হয় না তখন সে মিডল ইস্টে যাওয়ার চিন্তা করে, কিছু একটা কামাই করবে, বাড়িতে বিধবা মা সাহায্য করবে। এরকম অনেকজনের অনেক ঘটনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন, এই মানুষটা বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে আরেকটা বিশাল অর্থনীতি সচল হয়ে যায়। তার নাম মধ্যস্থভোগীর অর্থনীতি। আপনি একটু চিন্তা করেন, একজন মানুষ বিদেশে যাচ্ছে শ্রম বিক্রি করতে। সে কোনো ব্যবসায়ী না, সে বিদেশে গিয়ে কোটি টাকা ইনকাম করবে না। সে যাবে ফ্যাক্টরিতে, কনস্ট্রাকশন সাইটে, প্লান্টেশনে বা রেস্টুরেন্টে, অন্য কোথাও শ্রম দিতে। কিন্তু বিদেশে যাওয়ার আগেই তাকে কয়েক লাখ টাকা ঋণ করতে হচ্ছে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের সামনে আসে আমাদের বহু পুরনো এক রোগ, রিক্রুটিং এজেন্সি। আচ্ছা, মালয়েশিয়ার উদাহরণটাই ধরেন। 2022 সালে মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের অংশের সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ছিল 78,990 টাকা। কিন্তু এখন একজন সাধারণ মানুষ হিসেবে আপনি আমাকে বলেন, সরকার হিসেবে যদি খরচ প্রায় 79,000 টাকা হয়, তাহলে একজন শ্রমিকের 3 থেকে 4 লাখ টাকা কেন নিতে হয়? শ্রমিকের খরচ হয়। বিমান কি তাকে বিজনেস ক্লাসে করে নিয়ে যায়? মালয়েশিয়া থেকে নেমে কি তাকে 5 তারা হোটেলে রাখা হয়? নাকি কুয়ালালামপুর বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাকে একটা গাড়ির চাবি দিয়ে বলা হয়, ভাই এটা আপনার জন্য? না, লোকটা গিয়ে শ্রমিকের কাজই করবে। তাহলে এই কয়েক লাখ টাকার ব্যবধান তৈরি হয় কিভাবে? এখানেই হচ্ছে আসল প্রশ্ন। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট, মেডিকেল প্রসেসিং, বিভিন্ন স্তরের অতিরিক্ত অর্থ আদায়ের কারণে একজন শ্রমিকের কয়েক গুণ খরচ বেড়ে যায়। তাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই টাকা যে মানুষটা নিচ্ছে তার অধিকাংশই ব্যাংকের লাখ লাখ টাকা পড়ে নেই। কেউ জমি বিক্রি করে, কেউ মায়ের গয়না বিক্রি করে, কেউ 5%, কেউ 10%, কখনো বা সুদে টাকা নিয়ে এই বিদেশ যায় মানুষ। একজন মানুষ মালয়েশিয়া যাওয়ার আগেই সে যদি 5 লাখ টাকা ঋণ নিয়ে যায়, বিদেশে গিয়ে প্রথম 1-2 বছর সে আসলে কার জন্য কাজ করবে? নিজের পরিবারের জন্য, নাকি সেই ঋণ শোধ করার জন্য? এটাই আমাদের শ্রমবাজারের সবচেয়ে নির্মম জায়গা। সরকার পরিবর্তন হয়, মন্ত্রী পরিবর্তন হয়, রাজনৈতিক বক্তব্য পরিবর্তন হয়, কিন্তু বিদেশগামী শ্রমিককে কেন্দ্র করে এই যে দালাল সিন্ডিকেট গড়ে ওঠে, তারা থেকেই যায়। অন্তর্বর্তী সরকারের সময় মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অনেক আলোচনা হয়েছে, সিন্ডিকেট ভাঙার কথা হয়েছে, কিন্তু নতুন ব্যবস্থা নিয়ে কথা হয়েছে, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয়নি। আমি এখানে সামাজিক মাধ্যমের অভিযোগ সত্য যে আমি এখানে সামাজিক মাধ্যমের কোনো অভিযোগকে প্রমাণিত সত্য বলছি না, কিন্তু প্রশ্নটা অবশ্যই করছি, আমরা কি এমন একটা ব্যবস্থা তৈরি করতে পেরেছি যেখানে বাংলাদেশের একজন সাধারণ শ্রমিক নিশ্চিতভাবে বলতে পারবে, আমি সরকারি নির্ধারিত খরচেই বিদেশ যেতে পারবো? যদি উত্তর না হয়, তাহলে এত বছর আমরা কি করলাম? এখন আবার মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে এজেন্সির তালিকা, অনুমোদন প্রক্রিয়া, এসব নিয়ে আলোচনা হচ্ছে। তাই আমার বইটা এখানেই। আমরা কি সেই একই গল্প শুনতে যাচ্ছি? সরকার বলবে 2 লাখ টাকা, বাস্তব বাজার বলবে 5 লাখ টাকা, তারপর কেউ বলবে 6 লাখ, কেউ বলবে 7 লাখ। আর একজন গরিব মানুষকে বলা হবে, যেতে চাইলে টাকা দেন, না হলে আপনার জায়গায় আরেকজন প্রস্তুত আছে। এই জায়গায় আমি সরকারের কাছে খুব সাধারণ একটা প্রশ্ন করতে চাই, বাংলাদেশ কি সরকারি প্রতিষ্ঠান নেই? অবশ্যই আছে। বাংলাদেশে অনেক সরকারি প্রতিষ্ঠান আছে। আমাদের আছে BOESL, ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, আছে BMET, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। তাহলে এই সরকারি কাঠামোগুলোকে আরও শক্তিশালী করে কেন বড় পরিসরে সরাসরি সরকার টু সরকার বা স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থায় কর্মী পাঠানো যাবে না? ধরেন সরকার একটা পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম করলো, মালয়েশিয়া থেকে 10,000 শ্রমিকের চাহিদা এসেছে, ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হলো কোন কোম্পানি কী কাজ, বেতন কত ঘন্টা কাজ, টাকা খাওয়ার ব্যবস্থা কী, মোট সরকারি খরচ কত। আবেদনকারী নিজের পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবে, যোগ্যতা যাচাই হবে, প্রয়োজনে লটারির ব্যবস্থা থাকবে, সরকার অনুমোদিত কেন্দ্রে মেডিকেল হবে, ব্যাংকের মাধ্যমে প্রত্যেকটা টাকা পরিশোধ করা হবে, সেখানে প্রত্যেকটা পেমেন্টের রসিদ থাকবে, রিসিপ্ট থাকবে। তারপর ভিসা, ওয়ার্ক পারমিট, টিকিট, সব কিছুর স্ট্যাটাস আবেদনকারী নিজের মোবাইলে থেকেই দেখতে পারবে। মাঝখানে নগদ টাকা দেওয়ার বা নেওয়ার কোনো সুযোগ নেই। কাউকে 5 লাখ টাকা দিয়ে বলতে হবে না, ভাই আমার ভিসাটা একটু করে দেন। প্রশ্ন হচ্ছে, এটা কি অসম্ভব? আজকে আমরা মোবাইল দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছি, পাসপোর্টের আবেদন করছি, ট্যাক্স দিচ্ছি, সরকারি বিভিন্ন সেবা ডিজিটাল হচ্ছে। তাহলে বিদেশে শ্রমিক পাঠানোর মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় মধ্যস্থতাভোগীর এই দালালদের প্রয়োজন কেন? বেসরকারি এজেন্সি থাকুক, ব্যবসা করবে করুক, কিন্তু সরকার এমন একটা শক্তিশালী সরাসরি চ্যানেল তৈরি করুক যেখানে একজন সাধারণ মানুষ জানবে যে আমার কাছে টাকা কম থাকলেও আমি প্রতিযোগিতা করতে পারবো। আমার কোনো মামা চাচা লাগবে না, কোনো দালাল লাগবে না,
যে আমি যে একটা দালাল ধরে যে বিদেশ যাব সেরকম কিছু হবে না, আমাদের গোপনে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সরকার যদি বলে মোট খরচ 2 লাখ টাকা, তাহলে আমার পকেট থেকে 2 লাখ টাকাই যাবে, 2 লাখের জায়গায় 5 লাখ। আবার আমাকে যদি শেখানো হয় যে কেউ জিজ্ঞেস করলে বলবেন 2 লাখ দিয়েছেন, তাহলে সেটা কোনো শ্রমবাজার না, সেটা একটা প্রাতিষ্ঠানিক প্রতারণার সংস্কৃতি। আর অভিযোগ আছে অনেক শ্রমিককে বই দেখানো হয়, বেশি কথা বললে সমস্যা হবে, প্রসেস আটকে যাবে, পাসপোর্ট নিয়ে ঝামেলা হবে, ওয়ার্ক পারমিট হবে না। এই অভিযোগগুলো সত্য হলে সরকারকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে, কারণ একজন বিদেশগামী শ্রমিক কখনো এজেন্সির দয়া নিয়ে বিদেশ যাচ্ছে না, সে বাংলাদেশের অর্থনীতির একজন গুরুত্বপূর্ণ অংশীদার। সে বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাবে, তার পাঠানো ডলারে দেশের আমদানি হবে, রিজার্ভ শক্তিশালী হবে, অর্থনীতি চলবে। আমরা তাদের নাম দিয়েছি রেমিটেন্স যোদ্ধা। কিন্তু বিমানবন্দরে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো যোদ্ধাকেই 5 জায়গায় লুট হতে হয়, তাহলে এই সম্মানের কথাটা শুনতে একটু হাস্যকর লাগে না? আরেকটা হিসাব চিন্তা করেন, ধরেন একজন শ্রমিকের কাছ থেকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত 3 লাখ টাকা নেওয়া হলো। 10,000 শ্রমিক হলে কত টাকা? 300 কোটি টাকা। হিসাবটা বুঝতে পেরেছেন? 50,000 শ্রমিক হলে 1,500 কোটি টাকা। এই টাকা কার? এই টাকা কার পকেট থেকে যাচ্ছে? কোনো বড় ব্যবসায়ীর পকেট থেকে? এটা গ্রামের কৃষকের টাকা, রিক্সা চালকের সঞ্চয়, প্রবাসী ভাইয়ের টাকা, মায়ের গয়না বিক্রির টাকা, জমিকে বন্ধক রাখার টাকা। এ কারণে শ্রমবাজারে স্বচ্ছতা কোনো ছোটো প্রশাসনিক বিষয় না, এটা সরাসরি সামাজিক ন্যায় বিচারের প্রশ্ন। আমি বিএনপি, আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার কাউকে আলাদা করে ছাড় দিতে চাই না। যে সরকার ক্ষমতায় থাকবে দায় তার, কারণ সাধারণ মানুষ সরকারের রং দেখে পাসপোর্ট বানায় না। তার একটাই চাওয়া থাকে, কম খরচে নিরাপদভাবে বৈধভাবে বিদেশে গিয়ে কাজ করা। সরকার যদি সত্যি একটা উদাহরণ তৈরি করতে চায়, মালয়েশিয়ার শ্রমবাজার থেকে সেটা শুরু করতে পারে। বলুক যে এই হচ্ছে আপনার চাকরি, এই পরিমাণ আপনি বেতন পাবেন, এই হলো আপনার প্রসেসিং খরচ বা সব মোট খরচ, আপনার এই অ্যাকাউন্টে টাকা জমা হবে, এর বাইরে একটি টাকাও কেউ চাইলে যেন অভিযোগ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে এজেন্সির লাইসেন্স স্থগিত বা বাতিল হবে। তখন দেখবেন মানুষের বিশ্বাস কত দ্রুত ফিরে আসে। আর সরকার মানুষের কাছে মহান হতে চাইলে সবসময় 1000 কোটি টাকার এই ব্রিজ বানাতে হয় না। কখনো কখনো একজন গরিব মানুষের 5 লাখ টাকার বিদেশ যাত্রা যদি 2 লাখ টাকা করিয়ে দিতে পারেন, সেই সরকারই মহান হয়ে যাবে। কারণ রাষ্ট্রের উন্নয়ন শুধু বড় বড় ভবন আর ফ্লাইওভারে মাপা যায় না। রাষ্ট্র কতটা সভ্য সেটা বোঝা যায় সবচেয়ে দুর্বল মানুষটির সঙ্গে রাষ্ট্র কেমন আচরণ করছে তা দেখে। আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য সম্ভবত এখানেই, যেখানে সুযোগ তৈরি হয় সেখানে সুযোগের পাশাপাশি একটা সিন্ডিকেটও তৈরি হয়ে যায়। চাকরির সুযোগ সিন্ডিকেট, বিদেশে যাওয়ার সুযোগ সিন্ডিকেট, লাইসেন্স সিন্ডিকেট, অনুমোদন সেখানে একটা সিন্ডিকেট, আর মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ শুধু টাকা দেয়। তাই সরকারের কাছে প্রশ্ন, আমার সরকারের কাছে এই প্রশ্ন হচ্ছে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো খুব ভালো কথা, কিন্তু শ্রমিক পাঠাবেন এই যেন একটা স্বচ্ছতা থাকে, শ্রমিককে কেন্দ্র করে আবার একটা নতুন শ্রমবাজার তৈরি করবেন না। এই প্রশ্নের উত্তর বক্তৃতায় চাই না, উত্তর চাই একজন শ্রমিকের হাতে থাকা রসিদে। সরকার যদি বলে 2 লাখ টাকা, রসিদেও 2 লাখ টাকা থাকবে। শ্রমিকের পকেট থেকে সেই টাকাটাই যেন নেওয়া হয়, কোনো বেশি টাকা যাতে না নেওয়া হয়। না হলে বাংলাদেশের অর্থনীতি একটা বড় সমস্যার মধ্যে পড়বে। এমনিতেই এইসব বাকি দেশগুলো, অন্যান্য দেশগুলো এখন বাংলাদেশের মানুষকে মানে এই যে বিদেশে অন্যান্য এই যে শ্রমবাজারটা আছে সেটা আস্তে আস্তে ঢুকে পড়ছে। আমাদের বেশিরভাগ মানুষ এখন সৌদি আরবে বা মিডল ইস্টে থাকে। মালয়েশিয়ার যদি এই শ্রমবাজারটাও আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে সরকার একটা লসের দিকে পড়বে। থ্যাংক ইউ।